তোমার পিরিয়ড হয়েছে কতদিন আগে? দেখতে আসা পাত্রের মুখে এ ধরনের প্রশ্ন শুনে রেগে গেল নাওফিয়া। হাত তুলে চড় দিতে যাবে তার আগেই সামনে দাঁড়ানো মিরশাদ কায়সার ওর হাত টেনে ধরে ঘুরিয়ে পেছনে নিয়ে মুচড়ে ধরল। পেছন থেকে ফিসফিস করে বলল, আমার হাতে সময় অনেক কম, তাই আমি চাই সাগরে যাওয়ার আগে বউয়ের সাথে ভালো সময় কাটিয়ে যেতে। তোর মতো বেয়াদবকে বিয়ে করছে কে? তুমি? আমার এত খারাপ দিন আসেনি, এসেছে কারণ যতদূর জানি তুমি তোমার দাদুর কথা ফেলতে পারো না। সে চায় তোমার বিয়ে আমার সাথে হোক। বিশ্বাস না হলে তাকে জিজ্ঞেস করতে পারো। তোমার দাদুর এত রিকোয়েস্টের কারণেই আমি রাজি হয়েছি। ও তাই নাকি? আমি আমার দাদুকে বুঝিয়ে নেব, তবুও আপনাকে বিয়ে করব না। চলে যান। এত অফেন্ডেড হওয়ার কি আছে? কাপকেক? এটা কেমন ধরনের নাম? কাপকেক আমার ফেভারিট, আর তুমিও। এটা বলেই মিরশাদ নিজের পুরুষ্টু ঠোঁটজোড়া জিহ্বা দ্বারা ভিজিয়ে নিয়ে নাওফিয়ার গলায় ছুঁয়ে দিয়ে ওকে ছেড়ে চলে গেল নিচে। ঘটনার আকস্মিকতায় নাওফিয়া কিছুক্ষণ সেখানেই ভূতগ্রস্ততর মতো দাঁড়িয়ে রইল। একটু পর নাওফিয়ার ছোট বোন নাজনীন এসে ডাক দিল, কী রে আপু, নিচে নামবি না? নাওফিয়ার হুঁশ ফিরতেই ও বলল, যা আসছি। নাজনীন চলে যাওয়ার পর নাওফিয়া নিজের মাথাটা ধরে রাগ কমানোর চেষ্টা করল। লোকটা এত বড় লম্পট জানলে কখনোই এভাবে ছাদে দেখা করতে আসতো না ও। যেভাবেই হোক এই বিয়েটা আটকাতে হবে নাওফিয়ার। ও সিঁড়ি বেয়ে নিচে নামতেই শুনতে পেল বিয়ের দিন ঠিক হয়েছে আগামী শুক্রবার। নাওফিয়া তখনই দাদুর রুমে চলে গেল। হোসেন আলী তখন পান চিবুতে ব্যস্ত। নাতনিকে দেখে নরম স্বরে বললেন, আয় বস। নাওফিয়া চেয়ার টেনে দাদুর সামনে বসে বলল, দাদু, আমি এই বিয়েটা করতে চাই না। কেন রে? লোকটা ভালো না। কি করেছে? এখন নাওফিয়া কি করে ছাদের ঘটনা বলবে? অসম্ভব রকমের বিরক্ত আর আড়ষ্টতা কাজ করছে ওর। ও ওই ঘটনা না বলে শুধু বলল, আমার ভালো লাগেনি। দাদু ভাই মিরশাদ অনেক ভালো ছেলে, আমি চাই ওর সাথে তোর বিয়েটা হোক। আমার তো আর সময় নেই, জানিসই। মরার আগে এই ইচ্ছেটা পূরণ করে দে না। দাদুর কথা শুনে নাওফিয়া নিজেও ইমোশনাল হয়ে গেল। হোসেন আলীর 4th স্টেজ লিম্ফোমা ক্যান্সার। ডাক্তার বলেছেন হাতে আর সময় নেই ওনার। আর শেষ দিনগুলো তিনি বাড়িতেই থাকতে চান বলে অনেক বাধার পর তিনি বাড়িতেই ফিরেছেন। হাসপাতালে মরার চেয়ে বাড়িতে মরা ভালো। এই অবস্থায় নাওফিয়া আর না করতে পারেনি। নিজের দাদুকে ভাবল, দাদু যতদিন আছে ততদিনই ওই লোকটাকে সহ্য করবে, তারপর দাদু চলে গেলেই ডিভোর্স দিয়ে আলাদা হবে। নাওফিয়া দাদুকে সান্ত্বনা দিয়ে নিজের ঘরে ফিরে নিজের প্রেমিক রাসেলকে ফোন করল। রিসিভ হতেই ওপাশ থেকে রাসেল বলল, পাত্রপক্ষ গেছে? না না করেছ ওদের? না না, না করতেই পারি না। কেন? ছেলে পছন্দ হয়ে গেছে। বেটার অপশন পেয়ে গেছো? শাট আপ রাসেল, আমাকে ব্লেম দিচ্ছ কেন? তোমাকে গত 2 বছর ধরে বলছি একটা চাকরি জোটাও, বিয়ে করো আমাকে, বাসায় ফ্যামিলি আনো। আনতে পেরেছ? তাই বলে বেটার অপশন পেয়ে ঝুলে পড়বে? তোমরা মেয়েরা ছলনাময়ী। বলতে বলতেই কেঁদে ফেলল রাসেল। নাওফিয়ার মায়া হলো ভীষণ। ও নরম স্বরে বলল, দাদু চাইছে আমি এই লোকটাকে বিয়ে করি, তাই আর না করতে পারিনি। তুমি তো জানোই দাদুর কী অবস্থা। এই সময়ে ওনার কোনো ইচ্ছা তো অপূর্ণ রাখতে পারি না আমি।
রাসেল মনে মনে হোসেন আলীকে চসূচক কিছু বিশ্রী গালি দিয়ে বলল, শালার বুইড়ার বাচ্চা, মরেও না। কিন্তু মুখে করুণ স্বরে বলল, তাহলে একটা বার এসে দেখা করে যাও, শেষবারের মতো। ঠিক আছে, কাল বিকেলে আসবো। আচ্ছা। ফোন রাখতেই রাসেল কুটিল হেসে চোখের পানি মুছে ফেলল। তারপর দুই বন্ধুকে ফোন করে গ্রুপ কলে এনে বলল, দোস্ত, ওই যে নাওফিয়া গিটা বিয়া ঠিক হয়েছে। শালি তো একবারও লাগাইতে দেয় নাই। কালকে বিকালে আইবো দেখা করতে। তিনজনে মিলে একসাথে শালিরে বলেই হাসতে লাগলো রাসেল। ওর বাকি বন্ধুদের একজন বলল, মজা হইব দোস্ত। হ বলেই তিনজন অট্টহাসি হাসতে লাগলো। রাতের খাবার শেষে রুমে আসতেই কল এলো নাওফিয়ার ফোনে। আননোন নাম্বার। নাওফিয়া রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? হাই কাপকেক, প্লিজ এরকম অসহ্য নামে ডাকবেন না। তাহলে কি সুইটি, হানি, ডার্লিং, বেবি, জান, সোনা, ময়না এগুলো ডাকবো? কোনটা পছন্দ করো তুমি? এটাও না? ইয়াক, কেন? সুন্দর তো নামগুলো। হাজব্যান্ড ওয়াইফ এগুলোই ডাকে। আমি রিসার্চ করে জানতে পেরেছি। রিসার্চ নাকি নিজের অভিজ্ঞতা থেকে বলছেন? অভিজ্ঞতা আসলে হয়নি, মিথ্যে কথা। ওয়েল, বিশ্বাস না করলে তো কিছু করার নেই। তাহলে ছাদে যেটা করলেন সেটা কিভাবে করলেন অভিজ্ঞতা না থাকলে? ও আচ্ছা, এসব করতে অভিজ্ঞতা লাগে নাকি? অ্যাকচুয়ালি আমার তোমাকে তখন চুমু খাওয়ার ইন্টেনশন ছিলই না, কিন্তু তোমার গলায় যে জোড়া তিল আছে সেটা দেখে আমার আর কন্ট্রোল হলো না। কি করব বলো তো কাপকেক? আচ্ছা মানলাম প্রেম করেননি, কিন্তু এর আগে মেয়ে তো দেখেছেন, তখন কাউকে এরকম চুমু খাননি? না, ইচ্ছে হয়নি। ওদের আমি পিরিয়ডের বিষয়েও জিজ্ঞেস করিনি, কারণ আমি কাউকেই বিয়ে করতাম না। বাট তোমাকে করব বলেই জিজ্ঞেস করেছিলাম। এটা জানা ইম্পর্ট্যান্ট। বলো কবে হয়েছিল? গতকালই শেষ হয়েছে। বাহ, তাহলে তো সময় ভালোই। আমি যাওয়া পর্যন্ত আর সমস্যা নেই। ইয়াহু। নাওফিয়া মনে মনে হাসলো, কারণ ও মিথ্যে বলেছে। ওর পিরিয়ড হিসাব মতো সামনের শুক্রবার ওর বিয়ের দিনই পড়ে। আচ্ছা কাপকেক, হানিমুনে কোথায় যেতে চাও? যদিও তোমাকে তো ঘর থেকে বের হতে দিচ্ছি না, তবুও দেখি মাঝে মধ্যে 15-20 মিনিটের জন্য বের হতে দেব। কোথাও যাব না, নাওফিয়া কাটকাট স্বরে বলল। না না, যেতে হবে হবে পরে, নয়তো বলবে আমি না বলেছি বলে নিয়েই যাবে না। কি কঞ্জুস বাবা আপনি, এত বাচাল কেন? আসলে তুমি তো কাছে নেই, তাই কথা বলেই কাজ চালাচ্ছি। বিশ্বাস করো, কাছে থাকলে একটুও কথা বলবো না, একটা শব্দও না। কারণ তখন আমার ঠোঁট তো অন্য কাজে ব্যস্ত থাকবে। অশ্লীল, অসভ্য, ইতর লোক আপনি। আর তুমি একটা মিষ্টি কাপকেক। রাগে ফোনটাই কেটে দিল নাওফিয়া। এমন লম্পট লোক দুটো দেখেনিও। একদিনের দেখায় কেউ এত ফ্রি কিভাবে হয় জানে না নাওফিয়া। তার ওপর বলছে নাকি প্রেম করেনি। মিথ্যে কথারও লিমিট থাকে, এই লোকের তাও নেই। পরের দিন ক্লাস করে দুপুরের একটু পর ক্যাম্পাস থেকে বের হলো নাওফিয়া। এর মধ্যেই রাসেল ফোন করলো। রিসিভ করতেই ওপাশ থেকে রাসেল বলল, কোথায় আছো? বের হলাম মাত্র ক্যাম্পাস থেকে। একটু দাঁড়াও। তাহলে আমি আসি? না না, আমি আসছি। তুমি দাঁড়াও, আসছি। এই বলে রাসেল কেটে দিল ফোন। অগত্যা নাওফিয়া দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। রাসেল মিনিট 10 পরই এলো। নিজের বাইক থাকায় বেশি সময়ও লাগেনি। বাইক থেকে নেমে নাওফিয়ার দিকে এগিয়ে এসে ওকে
জড়িয়ে ধরতে যাবে তখনই একটা ফুটবল এসে ওর মাথায় লাগলো বেশ জোরালোভাবে। তৎক্ষণাৎ সেখানেই পড়ে গেল ও। নাফিয়া ওকে তুলতে যাবে তখনই পেছন থেকে ভেসে এলো কাপকেক ডাকটা। ও পেছনে তাকাতেই দেখল মিরশাদকে। লোকটা ভীষণ মাঞ্জা মেরে এসেছে। নীল সাদা চেক শার্ট, কালো প্যান্ট, লেদার শু আর সানগ্লাস। শার্টের বোতামে ঝুলিয়ে হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। ততক্ষণে রাসেল উঠে দাঁড়িয়ে নাওফিয়াকে জিজ্ঞেস করলো, এই লোক কে নাওফু? ওনার সাথেই বিয়ে ঠিক হয়েছে আমার। রাসেল এগিয়ে গিয়ে ইমোশনাল হবার ভান করে বলল, ভাই আপনি তো সারা জীবনের জন্য আমার কলিজাটাকে নিয়া যাইতাছেন, অন্তত আজকে বিকালটা ওরে ছাইড়া দেন। ঠিক আছে নিয়ে যা। মিরশাদের কথা শুনে নাফিয়া অবাক, এই লোক তাকে এত সহজে নিয়ে যেতে দিচ্ছে। এদিকে রাসেল মনে মনে মিরশাদকে বলদ বলল, তবে মুখে আন্তরিক হাসি দিয়ে নাওফিয়াকে নিয়ে এগিয়ে যেতে নিলেই পেছন থেকে মিরশাদ আবার বলল, রিমি বয়স 17 বছর, গার্লস কলেজে পড়ে তাই না? এইটুকু শুনেই রাসেলের পায়ের তলার মাটি সরে গেল। ও ফিরে এসেই মিরশাদের কলার চেপে ধরল শক্ত করে। মিরশাদ হাসল কেবল। রাসেল রাগান্বিত স্বরে বলল, কি করেছিস ওর সাথে? কিছু এখনও করিনি। যদি চাস বোন বেঁচে থাকুক তাহলে নাওফিয়ার থেকে দূরে থাকবি। আর শুধু ও কেন, অন্য কোনো মেয়ের ক্ষতি করার কথাও যদি ভাবিস তাহলে তোকে কোনো শাস্তি দেব না। শাস্তি পাবে তোর বোনেরা, তোর মা, তোর গোষ্ঠীর সব মেয়ে। মাথায় রাখিস। মিরশাদের কথা শুনে রাসেল ফুঁসতে ফুঁসতে চলে গেল সেখান থেকে। এদিকে নাওফিয়া এই দৃশ্য দেখে আগামাথা কিছু না বুঝেই এসে মিরশাদের গালে থাপ্পড় দিল। থাপ্পড় খেয়ে মিরশাদ কিছু বলল না। খপ করে নাওফিয়ার হাত চেপে ধরে টেনে নিয়ে চলতে লাগলো গাড়ির দিকে। জোর করে গাড়িতে বসিয়ে নিজেও বসল। তারপর গাড়ি ড্রাইভ করা শুরু করলো। একটা কথাও বলল না। নাওফিয়া জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন? মিরশাদ উত্তর দিল না। তবে একটু পরই নাওফিয়া দেখল ওরা ওর বাড়ির রাস্তায় চলে এসেছে। তবে মিরশাদ বাড়িতে ঢুকলো না। সোজা একটা চিপা গলিতে নিয়ে গাড়ি থামালো। নাওফিয়া চেঁচিয়ে উঠে বলল, এখানে এনেছেন কেন? মিরশাদ এখনও কিছু বলল না। এগিয়ে এসে এক ছটকায় নাওফিয়ার দু হাতে ওর এক হাতে শক্ত করে পেঁচিয়ে সিটের পেছনে নিয়ে গেল। নাওফিয়া চিৎকার করতে চাইলে মিরশাদ বলল, পাশেই তোমাদের বাড়ি, চিৎকার করলে তোমার দাদুর মান সম্মান যাবে। এ কথা শুনেই চিৎকার বন্ধ হয়ে গেল নাওফিয়ার। এবার মিরশাদ আরেক হাতে দিয়ে পানির বোতলটা নিয়ে সেটা খুলে সবটুকু পানি নাওফিয়ার গলার নিচের অংশে ঢেলে দিল। নাওফিয়া চমকে বলল, এসব কি? চর মারার শাস্তি। কি করতে চাইছেন আপনি সেটা তুমি দেখতেই পাবে কাপকেক। এটা বললই মিরশাদ নাওফিয়ার ঠোঁটে নিজের ওষ্ঠের অস্তিত্ব জানান দিল। নাওফিয়ার দুহাত ততক্ষণে ছেড়ে দিয়েছে ও। সেই দুহাতে নাওফিয়া মিরশাদকে অনেকবার সরানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। এদিকে তীব্র চুমুতে নাওফিয়ার নারী শরীর জেগে উঠল। ভেজা শরীরে স্পষ্ট দৃশ্যমান হতে থাকলো শরীরের প্রত্যেকটা কমনীয় ভাঁজ। চুমু শেষে মিরশাদ নিজের সিটে বসল সোজা হয়ে। নাওফিয়া হাঁপাচ্ছে। মিরশাদ সেই দৃশ্যই মহাবিষ্টের মতো দেখছে। ব্যাপারটা খেয়াল করেই নাওফিয়া হাত দিয়ে ওর বুকের অংশটুকু ঢেকে নিয়ে বলল, বাড়িতে দিয়ে আসুন।
পারবো না, তুমি যাও। এই ভেজা শরীর নিয়ে সম্ভব না। জামা পাল্টে ফেলো তাহলে। ব্যাকসিটে এক্সট্রা জামা আছে, তোমার জন্যই নিয়েছিলাম। এভাবে কাজে লাগবে ভাবিনি। আপনি বের হন গাড়ি থেকে। আমার গাড়ি, আমি বের হব কেন? তাহলে আমি পাল্টাবো কীভাবে? আমার সামনে? অসম্ভব। আমাকে চড় মারার আগেই এটা ভাবা উচিত ছিল। সরি। মিরশাদ একবার তীক্ষ্ণ দৃষ্টিতে নাওফিয়ার দিকে চেয়ে গাড়ি থেকে নেমে গেল। নাওফিয়া দ্রুত জামা পাল্টে হাঁক দিল, আসুন এবার। মিরশাদ গাড়িতে বসেই বলল, আজ ক্ষমা করলাম প্রথমবার বলে, এবং এটাই শেষবার। এরপর যদি এরকম ভুল করো তাহলে এর থেকেও রোমান্টিক পানিশমেন্ট হবে কাপকেক। নাওফিয়া মনে মনে বলল, অসহ্য। ঠিক আছে, এতই বিয়ে করার শখ না তোর আমাকে? একবার বিয়েটা কর, সব শখ ঘুচিয়ে দেব। কিন্তু সামনাসামনি কিছুই বলল না। অন্যদিকে চেয়ে বাসায় ফেরার অপেক্ষা করল। মিরশাদ ওকে একটু পরই বাসায় পৌঁছে দিল। বাসায় বসার ঘর থেকে হোসেন আলী বলল, ওকে বাসায় আসতে বলিসনি? বলার কি আছে, ছোট্ট খোকা নাকি? কি কথা এসব নাফু? যা ডেকে আন। তোমার কি মনে হয় দাঁড়িয়ে আছে আমার ডাকার জন্য? চলে গেছে এতক্ষণে। যায়নি। যা ডেকে আন। বিয়ের আগে এত শ্বশুরবাড়ি আসতে হয় না। কে বলল তোকে এসব আজগুবি কথা? যা এখনই। যাচ্ছি। নাওফিয়া বেজার মুখে বাইরে এসে দেখল মিরশাদ গাড়িতে হেলান দিয়ে আকাশ দেখছে। ওকে দেখে নাওফিয়া বলল, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন এখনও? যান এক্ষুনি আমার বাড়ির সামনে থেকে। না গেলে কি করবে? মার খাওয়াবো। কাকে দিয়ে? আপনার কি মনে হয় শুধুমাত্র আপনারই পাওয়ার আছে, আমার নেই? আমারও অনেক গুন্ডা বন্ধু আছে। বললেই চলে লাশ ফেলে দেবে। ঠিক আছে, পাঠিও তোমার গুন্ডা বন্ধুদের। লাশ ফেলে দিতে পারলে তো তুমি মুক্তি পেয়ে যাবে। আর যদি ওরা না পারে তাহলে কি হবে কাপকেক? ও আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে। বলেই নাওফিয়া আবার বাসার ভেতর চলে গেল। এদিকে পেছনে দাঁড়িয়ে মিরশাদ হাসছে। বাসার ভেতর এসেই নাওফিয়া বলল, বলেছিলাম না চলে গেছে? কতক্ষণ খুঁজেও পেলামই না। আচ্ছা তুই রুমে যা। হোসেন আলী জানেন তার নাতনি মিথ্যে বলছে, তবুও তিনি কিছু বললেন না। সকালে থেকেই আকাশটা মেঘাচ্ছন্ন। ঝড়ের মৃদু শীতল বাতাস বইছে বাহিরে। নাওফিয়ার অলস্য চলে এলো। আবার আজ তেমন গুরুত্বপূর্ণ ক্লাস না থাকায় নাওফিয়া ইউনিভার্সিটিতেও গেল না। আরও কিছুক্ষণ পড়ে পড়ে ঘুমালো। তারপর উঠে রান্নাঘরে গিয়ে নাজমা বেগমকে বলল, মা, একটা পরোটা আর চা দিও। করে খাও। এত বড় ধিঙ্গি মেয়ে হয়েছে। দুদিন পর যাবে শ্বশুরবাড়ি, এখনও নাকি আমার বানিয়ে খাওয়ানো লাগবে। দাও না মা। আবদারের সুরে বলতে বলতে নাওফিয়া মায়ের পিছনে ঘুরতে লাগলো। নাজমা বেগম কপট রাগী গলায় বললেন, যা ছোটটাকে তোল। বেলায় বেলায় বানিয়ে খাওয়াতে পারবো না কাউকে। এখন উঠলে নাস্তা পাবে, নয়তো উপোস থাকতে হবে। আচ্ছা আমি উঠাচ্ছি ওকে, তুমি বানাও। এই বলেই নাওফিয়া নিজের রুমে এসে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দাঁত ব্রাশ করতে করতে বোনের রুমের দিকে চলল। নাজনীন ওর 4 বছরের ছোট, এবার এইচএসসি ক্যান্ডিডেট। নাওফিয়া নাজনীনের পা ধরে টেনে বলল, উঠ নাজু, আম্মু বলেছে এখন না খেলে পরে উপোস থাকতে হবে। নাজনীন ঘুমের ঘোরে তার বান্ধবী সমতুল্য আপুকে কি যেন বলল, বোঝা গেল না। নাওফিয়া কিঞ্চিত বিরক্তির স্বরে বলল, তোর জন্য এখন আম্মু আমাকেও বকবে।
তাড়াতাড়ি উঠে আয়, নয়তো আমি কুলি করে এসে তোর মুখে ফেলবো। বোনের এত অত্যাচারের পরে অবশেষে বেচারি নাজনীনকে উঠতেই হলো। নাস্তা শেষ হতেই বৃষ্টি পড়তে শুরু করলো। নাওফিয়া উচ্ছ্বসিত স্বরে বলল, বৃষ্টিতে ভিজবি? চল ভিজে আসি। নাজনীন হাই তুলে বলল, না আপু, তুমি যাও, আমি আরেকটু ঘুমাই। অলস কোথাকার। নাওফিয়া একাই গেল ছাদে। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এখন বাতাস নেই। একটানা বৃষ্টির শব্দে মুখরিত চারপাশ। আশপাশের ছাদে কেউ নেই। কেউ আজকে ভিজতে আসেনি। নাওফিয়া দুহাত মেলে দিয়ে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে ভিজতে থাকলো। হঠাৎ ওর মনে হলো পিছন থেকে কেউ ওকে বেশ শক্তভাবে জড়িয়ে ধরেছে। ভেজা শরীর কাপড়ের আবরণ ভেদ করে মিশে গেছে ওই মানুষটার শরীরের সাথে। নাওফিয়া ঘুরতে পারল না। চেঁচিয়ে বলল, কে? আপনার হবু স্বামী। আমি ছাড়া আপনাকে এভাবে স্পর্শ করার কলিজা কি কারো আছে? ছাড়ুন আমাকে। চুপচাপ দাঁড়িয়ে থাকো, এভাবে থাকতে দাও আমাকে কিছুক্ষণ। আমি কিন্তু চিৎকার করব। প্রথমত চিৎকার কেউই শুনবে না, দ্বিতীয়ত শুনলেও আসবে না, তৃতীয়ত তোমার মুখ কীভাবে বন্ধ করতে হয় সেটা আমি জানি। নাওফিয়া নিজের হাতটা কোনো রকমে আলগা করেই মিরশাদের পেটে কনুই দিয়ে গুঁতা মারল। আচমকা গুঁতা খেয়ে মিরশাদের হাতে বাঁধন একটু ঢিলা হতেই নাওফিয়া নিজেকে মুক্ত করে সিঁড়ির দিকে ছুটল। কিন্তু শেষ রক্ষা হলো না। প্রায় বাজ পাখির মতো এসে নাওফিয়াকে সিঁড়ির দরজার পাশের দেয়ালটায় আটকে ধরল, তবে কিছুই বলল না। নিজের ওষ্ঠ জোড়া দিয়ে নাওফিয়ার কপাল, গাল, নাক, থুতনিতে আলতো চুমু দিয়ে শেষে ঠোঁটটাও দখল করল। নাওফিয়া জানেও না কখন সে নিজেও আবেশে হারিয়ে তাল মেলাতে শুরু করল। মিরশাদের স্পর্শ ধীরে ধীরে আরও গাঢ় হতে লাগলো। নাওফিয়াও সব কিছু ভুলে উন্মাদ হয়ে গেল। মিরশাদ ওকে চিলেকোঠার ঘরটায় নিয়ে গেল কোলে নিয়ে। চুমুতে চুমুতে অস্থির দিশেহারা করে তুলল মেয়েটাকে। হাতের গতি সামলানো যাচ্ছে না। প্রেয়সীর শরীরের আঁকেবাঁকে খুঁজে নিচ্ছে রাস্তা। চাপ তাপ বাড়ছে বিশেষ কিছু অঙ্গে। শিউরে উঠছে নাওফিয়া পরম আবেশে, আকাঙ্ক্ষায় ও দুহাতে মিরশাদকে আরও অনেকখানি টেনে নিল নিজের দিকে। অসহ্য পুরুষের উত্তাপ টেনে নিতে লাগলো নিজের দেহে। এই চরম আবেশী মুহূর্ত যখন শেষ হবে তখন কি নাওফিয়া আফসোস করবে? রুমের দরজা বন্ধ করে অঝোর নয়নে কাঁদছে নাওফিয়া। মিরশাদ চলে গেছে ঘন্টা দুয়েক আগেই। বৃষ্টিও থেমে গেছে, তবে এখন বেশ শীতল পরিবেশ। বাসার কেউই জানে না ঘটনাটা। তবে দুপুরের খাবার নেওয়ার জন্য নাজমা বেগম যখন ডেকে গেছেন তখন নাওফিয়া বলল ওর মাথা ব্যথা, পরে খাবে। তিনিও আর বেশি খাটালেন না। নাওফিয়া 4 বার গোসল করেছে এখন পর্যন্ত, তবুও মনে হচ্ছে ওর প্রতিটা অঙ্গে ওই লোকটার স্পর্শ, আগ্রাসী চুমু লেগে আছে, উঠছেই না। এতবার গোসলের কারণে বিকেলেই জ্বর বাঁধিয়ে বসল ও। মেয়েকে দুপুরের খাবার খেতে না দেখে নাজমা বেগম দরজায় নক করলেন। নাওফিয়া খুব কষ্টে বিছানা ছেড়ে উঠে দরজা খুলল। নাজমা বেগম দেখলেন মেয়ের চোখ লাল হয়ে আছে, মুখটাও শুকিয়ে আছে। তিনি তড়িৎ মেয়ের কপালে হাত দিয়ে পরখ করে উদ্বিগ্ন স্বরে বললেন, কী রে, এত জ্বর এলো কীভাবে? জানি না মা। জানি না মানে কি? বৃষ্টিতে ভিজেই এই জ্বর দাওয়াত করেছিস? উফ মা, যাও তো, বিরক্ত লাগছে। অল্প করে ভাত আনি। না, কি খাবি তাহলে বল?
রসমালাই খাবো। আচ্ছা, কাউকে পাঠাই। তুই শুয়ে থাক, আমি জলপট্টি নিয়ে আসছি। নাওফিয়া মাথা দুলিয়ে শুয়ে পড়ল। নাজমা বেগম মেয়ের ঘর থেকে বের হয়ে শ্বশুরকে বললেন, বাবা, নাফুর তো জ্বর এসেছে ভীষণ, দুপুরেও খায়নি, এখনও খাবে না। রসমালাই না কি খাবে? কাকে পাঠাবো বুঝতে পারছি না। আরে বৌমা, আমি নিয়ে আসছি এক্ষুনি। তুমি ওকে জলপট্টি দাও। ঔষধ আছে? না থাকলে বলো, নিয়ে আসি। বাবা, ঔষধ আছে। ঠিক আছে, আমি 10-15 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা বাবা। নাজমা বেগম জলপট্টি দিচ্ছেন মেয়েকে, আর নাজনীন বোনের পায়ে তেল মালিশ করছে। একটু পরই হোসেন আলী এলেন রসমালাই নিয়ে। নাজমা বেগম মেয়েকে রসমালাই খাইয়ে ঔষধ খাইয়ে দিলেন। হোসেন আলীও এলেন নাতনিকে দেখতে। তিনি তার তসবি নাওফিয়ার কপালে ছুঁয়ে কিছু একটা পরে ফু দিলেন। তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দ্রুত সুস্থ হয়ে যাবি ইনশাল্লাহ। তিনি আরও কিছুক্ষণ নাতনির পাশেই বসলেন। নাওফিয়ার যখন ঘুম আসলো তখন লাইট বন্ধ করে চলে গেলেন। মিরশাদকে নাওফিয়ার বাড়ির কেউই খেয়াল করেনি। আর আজ যা হয়েছে সবই অনাকাঙ্ক্ষিত। কেউই কাউকে সামলাতে পারেনি। আচ্ছা, নাওফিয়া নিজেকে সামলাতে না পারলেও মিরশাদ তো পেরেছিল। সেই মুহূর্তেই কেন সরে গেল না? কেন নিজের উপরই রাগ হলো ওর ভীষণ। এমনিই মেয়েটা ওকে সহ্য করতে পারে না। তবে নাওফিয়া সেই মুহূর্তে একবারও ওকে দূরে ঠেলেনি। মিরশাদ যদিও একবার দূরে সরতে চেয়েছিল, কিন্তু মেয়েটা এমনভাবে কাছে টানলো, সামলানোই দায় হয়ে গেল। আচ্ছা, কোনো পুরুষের পক্ষে কি সম্ভব সে যাকে পছন্দ করে, ভালোবাসে, তার ডাকে, স্পর্শে, আহ্বানে সাড়া না দেওয়া? পকেট থেকে ফোন বের করে ও নাওফিয়াকে কল করলো, কিন্তু ফোন বেজেও রিসিভ হলো না। বেশ কয়েকবার কল করেও যখন রিসিভ হলো না তখন ও হোসেন আলীকে ফোন করলো। হোসেন আলী রিসিভ করতেই মিরশাদ বলল, আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। দাদু, আপনি কেমন আছেন? ভালো, কিন্তু মনটা ভালো নেই। নাফুর ভীষণ জ্বর এসেছে, দুপুরেও কিছু খায়নি। একটু আগে রসমালাই খেতে চাইলো, নিয়ে আসলাম। ওর মা খাইয়ে ওষুধ খাইয়ে দিল, এরপর ঘুমিয়েছে। সে কি? আমি আসছি দাদু। এখন না ভাই, কাল এসে দেখে যেও। না দাদু, আমি জাস্ট ওকে একবার দেখব প্লিজ। আচ্ছা, এসো। মিরশাদ তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল। যাওয়ার পথে অনেক ফল, মিষ্টি, রসমালাই আর একগুচ্ছ লাল গোলাপ নিয়ে গেল। নাজমা বেগম মিরশাদকে দেখে বললেন, এত কিছু এনেছো কেন বাবা? তুমি এসেছো তাই অনেক। এগুলোর দরকার ছিল না। ছিল মা, ওকে খাওয়াবেন। আচ্ছা যাও, দেখে আসো। ঘুমাচ্ছে? আচ্ছা। মিরশাদ নাওফিয়ার রুমে গিয়ে দেখল বেঘোরে ঘুমাচ্ছে মেয়েটা। ফুলের গুচ্ছটা ওর টেবিলের উপর রেখে মাথার পাশে বসলো। কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গভীর দৃষ্টিতে দেখতে লাগলো প্রাণপিয়াকে। হঠাৎ নাওফিয়া নড়ে চড়ে উঠল। মিরশাদ সতর্ক হয়ে গেল। ওর নড়াচড়া থামতেই মিরশাদ ঝুঁকে ওর কপালে একটা চুমু দিয়ে উঠতে যাবে, তার আগেই নাওফিয়া ওর কলার চেপে ধরল। মিরশাদ ভেবেছিল মেয়েটা বোধহয় উঠে গিয়েছে, কিন্তু দেখল নাওফিয়া এখনও ঘুমোচ্ছেই। ঘুমের ঘোরেই ও এভাবে ধরেছে। মিরশাদ মনে মনে বলল, তুমি এভাবে নিজের দিকে টানলে আমি দূরে থাকি কিভাবে বলো? তোমাকে উপেক্ষা করার ধৃষ্টতা তো সৃষ্টিকর্তা আমাকে দেয়নি।
নিজেই কাছে টানো আবার নিজেই দূরে ঠেলো। এ কেমন মন তোমার? যেভাবে ধরেছিল সেভাবেই হাতটা কলার থেকে সরিয়ে নিল নাওফিয়া। মেরশাদ ওর কপালে আরেকবার চুমু খেয়ে বলল সরি, তারপর চলে গেল ঘর থেকে। মেরশাদ চলে যাওয়ার কিছুক্ষণ পরই নাওফিয়া লাফ দিয়ে উঠল ঘুম থেকে। আশেপাশে তাকিয়ে দেখল রুমে ও একাই আছে। তাহলে এগুলো কি স্বপ্ন ছিল? স্বপ্ন কি এতটা বাস্তব হয়? কারো স্পর্শ টের পাওয়া যায়? ভাবতে ভাবতেই চোখ গেল টেবিলের ওপর রাখা গোলাপের ওপর। সেগুলো হাতে নিতেই খেয়াল করলো মাঝে একটা চিরকুট। হাতে নিয়ে খুলে দেখল তাতে লেখা সরি। নাওফিয়া বুঝল ওর অনুভূতি সত্যি ছিল। লোকটা তাহলে এসেছিল। রাগে শরীরের প্রতিটি কোষ জ্বলে যাচ্ছে ওর। ও দুর্বল শরীর নিয়েই খাট থেকে উঠল। বাইরের ঘরে এসে দেখল নাজমা বেগম ওর বাবার সাথে কথা বলছে, কিন্তু তিনি মেয়েকে উঠে আসতে দেখে ফোন কেটে বললেন, কিরে মা, অশান্তি লাগছে? কিছু লাগবে? মা, দাদু, নাজনীনকে ডাক দাও আর বাবাকেও ফোন দাও প্লিজ। কি হয়েছে দাও বলছি। নাজমা বেগম শ্বশুর আর ছোট মেয়ে ডেকে আনলেন। প্রবাসে অবস্থানরত স্বামীকে ফোনে রাখলেন। সবার উপস্থিতিতে নাওফিয়া বলল, বাবা, মা, দাদু, নাজনীন, তোমরা কি আমাকে ভালোবাসো? অবশ্যই। প্রায় সবাই সমস্বরে স্বীকার করল তারা নাওফিয়াকে ভীষণ ভালোবাসে। এবার নাওফিয়া আবারও বলল, তাহলে আমার একটা অনুরোধ আজ রাখতে হবে। আমি তোমাদের কাছে তেমন কিছুই কখনো চাইনি, কিন্তু আজ চাইব। দিলে ভাববো আসলেই ভালোবাসো, আর নয়তো ভাববো আমার কোনো মূল্যই নেই তোমাদের কাছে। সবাই ভীষণ কৌতূহলী উঠল। নাওফিয়া থেমে আবারও বলল, আমি মেরশাদ খানকে বিয়ে করতে চাই না। তোমরা হয়তো বলবে আমার পছন্দ আছে কি না। নেই আমার পছন্দ এখন। তোমরা ওই লোক বাদে অন্য যে কোনো পাত্র বলো, আমি বিয়ে করতে রাজি, কিন্তু ওই লোককে করব না। নাজমা বেগম কিছু বলতে চেয়েছেন, তার আগেই হোসেন আলী হাতের ইশারায় তাকে থামিয়ে দিয়ে বললেন, আমার নাতনি যেটা বলেছে সেটাই। ওকে এই বিষয়ে আর কিছুই বলবে না কেউ। আমি কালই নওশাদ খানকে ফোন করে বলে দেব। হোসেন আলীর কথার বাইরে আর কেউই কিছু বলল না। চলবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্প প্রেয়সীর তরে রজনীগন্ধা, পর্ব 1 থেকে 3। লেখিকা আরশি আয়াত।